আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওটি একদমই স্পেশাল হবে কারণ 228 জিবির একটি পোকো X3 Pro আমি আজকে রিপেয়ার করব। এটি ডেড কন্ডিশনে আছে আর এই ভিডিওটি A to Z আপনারা দেখবেন কারণ এই ভিডিওতে আমি যেভাবে শেয়ার করব এরকমভাবে হয়তো এর আগে কখনো শেয়ার করা হয়নি। কারণ A to Z ব্যাকশেল লাগানো পর্যন্ত আমি শেষ পর্যন্ত এই ভিডিওটি আজকে শেয়ার করব। তো যা হোক, আমি প্রথমে ব্যাকশেল খুলে নিয়েছি এবং স্ক্রুগুলো আমি খুলে নিচ্ছি। পিসিবি বোর্ডটি আমি দেখে নেব। পিসিবি বোর্ডটি এটি একেবারেই ইনটেক রয়েছে, এখনও পর্যন্ত কেউ এটিতে হাত দেয়নি। ফোনটি হঠাৎ করেই ডেড হয়ে গেছে। এটি ঢাকার সাভার থেকে আমার একজন সাবস্ক্রাইবার ভিউয়ার্স উনি চলে এসেছেন আমার শপে সরাসরি। তো উনি সামনেই আছেন, আমি কাজটি করছি। আসলে দেখি এই ফোনটিতে কী প্রবলেম। যদিও পোকো X3 Proতে কমন কিছু প্রবলেম রয়েছে যেগুলো ডেড হয়ে গেলে এটি সিপিইউ রিভলভ করলেই সলভ হয়ে যায়। এর বাইরেও আমি অনেকগুলো ব্যতিক্রম ফোন পেয়েছি যেগুলো পাওয়ার আইসি থেকে শর্ট থাকে, ব্যতিক্রম কিছু রিডিং থাকে, পাওয়ার আইসি থেকে লাইটের ডায়োড পুরা থাকে। এ ধরনের প্রবলেম কিন্তু আমি পেয়েছি। তো তার ধারাবাহিকতায় আমি চেষ্টা করব ফোনটির ডায়াগনোসিস করতে। আর এটি চার্জিংয়ের যে 6 পোর্ট রয়েছে আমাদের স্মার্ট চার্জার, এই চার্জারে লাগালে এটি 0.2 এরকম কিন্তু লোডিং টানে। তো সেক্ষেত্রে এটি ওয়ান আসার কথা, 1 অ্যাম্পিয়ার লোডিং টানার কথা। সেক্ষেত্রে একটু লোডিংটি বেশি মনে হচ্ছিল। তো এ ধরনের প্রবলেম র্যাম ফল্ট হলে হয়। আবার দেখুন এলইডি ব্লিঙ্ক করছে। এলইডি ব্লিঙ্ক এবং ডিসি পাওয়ার সাপ্লাই রিডিং সব মিলিয়ে মনে হচ্ছে ফোনটি রান হবে, বাট ফোনটি রান হচ্ছে না। আর এই ফোনটিতে ব্যাটারিও কিন্তু 4.3 ভোল্ট দেখাচ্ছে, মানে ফুল চার্জ রয়েছে এরকম মনে হচ্ছে। আমি চার্জে দিয়েও দেখছি, বারবার ট্রাই করছি যে আসলে ফোনটি আদৌ কি রান হওয়া সম্ভব কিনা বা রান হয় কিনা। তো মাঝে মাঝে চার্জিংয়ের লোডিংটা একটু বেশি নিচ্ছে, মনে হচ্ছে ফোনটি রান হবে। সেজন্য আমি একটু ওয়েট করছি। আমি খুব ভালোভাবে দেখে নিচ্ছি যে ফোনটি সিপিইউতে প্রবলেম রয়েছে কিনা বা ফোনটি অ্যাকচুয়ালি সিপিইউর প্রবলেম কিনা বা রিভলভ করলে সলভ হবে কিনা। তো যেহেতু ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্টের যে ফোনগুলো বা এই যে গ্লোবাল 8GB 256GB ফোনটি, এই ফোনটি কিন্তু সাধারণত ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের যে 128GBর যে ফোনগুলো, সেই ফোনগুলোর থেকে কিন্তু একটু ব্যতিক্রম হয়ে থাকে। এর আগেও বলেছি কিছু না কিছু ব্যতিক্রম অবশ্যই এখানে আছে। তো আমার সঙ্গেই থাকুন, আশা করি আমরা দেখতে পাবো আসলে কী ব্যতিক্রম রয়েছে বা কী পার্থক্য রয়েছে আর কাজটি কিভাবে সুন্দরভাবে করা যায় সেই বিষয়টি আমরা দেখব। তো কপারটি আমি খুলে নিয়েছি এবং স্টিলের যে শেলটি কেটে নিয়েছি অল্প একটু। তো এখন চলুন মাইক্রোস্কোপে চলে যাই। আর দেখুন এসকে হাইনিক্সের 8GB র্যাম আমরা দেখতে পাচ্ছি উপর থেকে। এসকে হাইনিক্সের 8GB র্যাম ম্যাক্সিমামই আমি এসকে হাইনিক্সের দেখেছি। তো এই ফোনটির প্রথমে গ্লু কাট করে নিতে হবে, আর প্রচুর পরিমাণে গ্লু থাকে এটির প্রসেসরের চারপাশে। আপনারা দেখতে পাচ্ছেন কালো কালো, এটি হার্ড গ্লু। গ্লু কাট করতে যেহেতু একটু অনেক বেশি সময় লাগে, তো আমি একটু স্কিপ করে দিলাম। এবার আমি র্যামটি রিমুভ করে নিচ্ছি। আর এই এসকে হাইনিক্সের র্যামগুলো অত্যাধিক পাতলা হয়ে থাকে, র্যাম রিমুভ করতে গেলে কিন্তু অনেক সময় খারাপ হয়ে যেতে পারে, সাবধানে করতে হবে। কিন্তু দেখুন আমি এই র্যামটি রিমুভ করলাম, এখানে আমি বিন্দুমাত্র কোনো ব্ল্যাক পেস্ট বা গ্লু দেখতে পাচ্ছি না। দেখুন র্যামের মধ্যেও কোনো গ্লু নেই এবং প্রসেসরের উপরেও কিন্তু কোনো ব্ল্যাক পেস্ট বা হার্ড গ্লু সেটা কিন্তু নেই। তো আদৌ এই প্রসেসরটি একটু ব্যতিক্রম। আজ পর্যন্ত যতগুলো পোকো X3 Pro কাজ করেছি, র্যামের নিচে একেবারে গ্লুবিহীন কোনো র্যাম এইভাবে লাগানো আমি দেখিনি। তো যা হোক, আজকে আমি প্রসেসরটিও রিমুভ করে নিচ্ছি। প্রসেসরের যে হার্ড গ্লু এটি কিন্তু অবশ্যই আছে। দেখুন প্রসেসরের নিচে প্রচুর পরিমাণে গ্লু রয়েছে এবং সেগুলো খুবই স্মুথলি রিমুভ করতে হয়, না হলে প্রসেসর যদি ভেঙে যায়, বাঁকা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু প্রসেসর ড্যামেজ হয়ে যায় অনেক ক্ষেত্রে। আর প্রচুর পরিমাণে কাজ করি, এরপরেও কিন্তু এই প্রসেসর রিমুভ করতে গেলে আমার ব্যক্তিগতভাবে আমি বলি যে আমার কিন্তু অনেক ভয় লাগে। কারণ দেখুন একটি ফোন সেই গাজীপুর থেকে বা ঢাকা থেকে নিয়ে এসেছেন
ডেড ফোন রিপেয়ার করতে। উনি অনেক আশা নিয়ে আসছেন এবং উনি আমার সামনে বসে আছেন, আমি কাজ করছি। তো ফোনটি যদি রিপেয়ার সম্পূর্ণ না হয় সেক্ষেত্রে কিন্তু অনেক খারাপ লাগবে, ওনার যেমন খারাপ লাগবে আমারও কিন্তু খারাপ লাগবে। তো এই জন্য আমি চেষ্টা করি একটি ফোন খুব সুন্দরভাবে কাজ করে প্রতিটি ফোনই যেন রিপেয়ার করতে পারি। তবে যে ইনটেক ফোনগুলো থাকে সবগুলোই কিন্তু রিপেয়ার হয়। আর আমি রিসেন্টলি মিনিমাম 50 থেকে 60টি ফোন রিপেয়ার করেছি, এর মধ্যে একটি ফোনও ফেল হয়নি। কিন্তু গতকাল একটি ফোন রিপেয়ার করলাম, সিপিইউ রিবোলিং করে লাগাইলাম, কোনো ধরনের ড্যামেজ হয়নি, বাট সিপিইউতে ওভার রিডিং টানছে, 60-70 এরকম রিডিং টানছে, লোডিংও দেখাচ্ছে কিন্তু অন হচ্ছে না। তো আসলে এই জন্যই বলে থাকি 99% সফলতার গ্যারান্টি দিয়ে থাকি, কারণ 100% বলা উচিত না, কখন কোন ফোনের কি অবস্থা হয় জানা মুশকিল। তবে একটি ফোন কাজ করি, যথেষ্ট পরিমাণ যত্ন নিয়ে কাজ করি, সুন্দরভাবে কাজ করি, যে কারণেই হয়তো বা কাজগুলো সাকসেসের মুখ দেখতে পাই। আর আরেকটি বিষয় যে একটি ফোনের কাজ করার জন্য আমাদের যে মেন্টালি যে ধরনের স্যাটিসফ্যাকশন প্রয়োজন সেটি যদি না থাকে সেক্ষেত্রে কাজে কিন্তু কাজের অনেক ভুল ত্রুটি হতে পারে, আমার নিজেরও ভুল ত্রুটি হতে পারে। সে কারণে আমি সতর্ক থেকে কাজ করার চেষ্টা করি। আর অনেক বেশি চাপ নিতে এখন আসলে খুব কষ্ট হচ্ছে, কারণ আমি পার্সোনালি কিছু বিষয়ে অনেক ব্যস্ত থাকি, শপে আমি বসার সুযোগও কম পাচ্ছি। এরপরেও অনেক কাজের চাপ থাকার কারণে অনেকের সাথে আমি কথা দিয়েও সময় মতো কাজগুলো করে দিতে পারছি না, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আর নতুন করে অনেক ক্রিটিক্যাল কাজগুলো এখন রিসিভ করছি না, কারণ আমি শুধু ফোনের কাজ করি এমনটি কিন্তু নয়, আমার অনেক বিষয়, অনেক দায়িত্ব, অনেক কিছুই আমাকে দেখতে হয়, পারিবারিক অনেক বিষয় রয়েছে। তো যা হোক, আজকের যে প্রসেসরটি রিবোলিং করছি, এই প্রসেসর রিবোলিং করে ইনস্টল শেষ। এখন আমি র্যামটি রিবোলিং করে প্রসেসরের উপরে ইনস্টল করব। এরপর দেখব যে ফোনটি আসলে রান হয় কি না, কারণ একটি ফোন রান হওয়ার পিছনে আমাদের প্রতিটি স্টেজে কিন্তু অনেক গুরুত্ব বহন করে, অনেক অনেক কিছু হিসাব নিকাশ করে আমাদের কাজগুলো করতে হয়। দেখুন, র্যাম সুন্দরভাবে রিবোলিং হয়ে গেছে। এই র্যাম যদি রিবোলিং পারফেক্ট না হয়, র্যামের যদি কানেক্টিভিটি ফল্ট করে, সেক্ষেত্রে কিন্তু ফোনটি রান হবে না অথবা এলইডি ব্লিঙ্ক করবে। আর এই ধরনের ফোনটির যে কন্ডিশন দেখলাম সেটি মনে হলো যে র্যাম ফল্ট করার কারণে কিন্তু এই ধরনের ব্লিঙ্ক করতে পারে বা অন নাও হতে পারে। তো আমি এবার প্রসেসরের উপরে র্যামটি ইনস্টল করব। তো র্যামের পোলারিটি দেখে অবশ্যই বসাতে হয় এবং পেস্ট ব্যবহার করে, ফ্লাক্স ব্যবহার করে আমি র্যামটি ইনস্টল করছি। 8GB র্যাম, এটি স্কাইনিক্সের র্যাম। এটি যদিও এই ফোনগুলো গ্লোবাল ভেরিয়েন্টে বেশি পাওয়া যায় এবং এটি খুবই বিল্ড কোয়ালিটি অনেক ভালো, এরপরেও কিন্তু এই ফোনগুলো ডেড হওয়ার পিছনে কারণ আমি যেটি বলবো যে এই প্রসেসরগুলো কিন্তু প্রচুর তাপ উৎপন্ন করে, আর এটি অতিরিক্ত হিটিংয়ের কারণে এই প্রসেসরের নিচের যে বলগুলো কানেকশন ফল্ট করে, সেটি বিশেষ করে অনেকে নোটিস করেন যে আপডেট দেওয়ার পর এই ফোনগুলোতে এই প্রবলেমগুলো হয়, বিকজ এই আপডেট মোডে যখন কাজ করে তখন এই ফোনটির কিন্তু টেম্পারেচার কিন্তু প্রসেসর তখন আর নিয়ন্ত্রণ করতে পারে না, যে কারণে একটু টেম্পারেচার বেশি হয়ে যাওয়ার কারণে কানেকশন ফল্ট করে। তো যা হোক, আমি প্রসেসরটি ইনস্টল করেছি এবং অলরেডি আমার ফোনটি কিন্তু রান হয়েছে। আমি এখন দেখব যে ফোনটি সব ঠিকঠাক আছে কিনা। তো আসলে কাজটি একটু ব্যতিক্রম মনে হলো, কারণ এরকমভাবে কাজ খুবই কম করি এবং এটার মনে হচ্ছে টাচে কোনো রেসপন্স নেই। তো টাচের রেসপন্স না থাকার পিছনে কারণ হলো প্রসেসর, কারণ আমি বলবো যে এই ফোনটি যেহেতু ইনটেক ছিল, আমি প্রথম খুললাম, টাচ কাজ না করার কারণ আমার মনে হচ্ছে যে প্রসেসরে কোনো বল ফল্ট করেছে। তো আমি আবার রিবল করব। তো অলরেডি আমি রিবল আবার করে নিয়েছি, যেহেতু একই ভিডিও বারবার শেয়ার করা যাবে না, যে কারণে আমি ভিডিওর রিবলিংয়ের অংশটি আমি স্কিপ করে দিয়েছি। আর এটিও সত্য যে আমি ম্যাক্সিমাম ফোন কিন্তু ওয়ান চান্স রিবোলিংয়ে আমার সম্পূর্ণ কমপ্লিট থাকে,
কোনো প্রবলেম হয় না। তো আজকের এই ফোনটি হয়তো একটু স্পেশাল করতে গিয়ে এই ভিডিওটি হয়তো কাজেও স্পেশাল হচ্ছে, জানি না কেন। কারণ কিছু বিষয় আমি বলি, সেটি হচ্ছে যে অনেক সময় আমাদের একটু এক্সট্রা প্রস্তুতি বা এক্সট্রা সতর্কতা বেশি অবলম্বন করতে গেলে সেই ফোনগুলোতে দেখবেন নানান রকমের ঝামেলা হয়। যেমন ধরেন, আপনার খুব কাছের রিলেটিভ কেউ ফোনটা নিয়ে আসছে রিপেয়ার করতে, সেই ফোনটি রিপেয়ার করতেই দেখবেন যে যত ঝামেলা। অথচ অনেক ফোন মানুষের রিপেয়ার করে দেন, তখন কিন্তু কোনো প্রবলেম হয় না। তাই সবসময় স্বাভাবিকভাবে কাজ করাটাই ভালো। কোনো কাজ নিয়ে বেশি এক্সাইটেড হলে সেই কাজে কিন্তু অনেক সমস্যা হয়। তো যা হোক, আজকের এই ফোনটি যেহেতু আমি প্রসেসর রিবোলিং করে নিয়েছি, আমি পুনরায় আবার চেক করব যে ফোনটি সব ঠিকঠাক রয়েছে কিনা, কারণ যেহেতু প্রবলেম হয়েছে। তবে একটি বিষয় যে এই ফোনগুলো কিন্তু আমি একাধিকবার অনেকবার 5 থেকে 6 বার রিবোলিং করলে ওই ফোনগুলোর প্রসেসর কিন্তু কোনো প্রবলেম হয় না। আমি কিন্তু খুব সুন্দরভাবে রিবোলিং করে দিতে পারি। আরেকটি কথা হলো যে আমি রিবোলিং করে একটি ফোন রান করার পর সেই ফোনে যদি কোনো না কোনো সমস্যা থাকে, আমি মনে করি সেটি আমি সলভ করে দেওয়ার চেষ্টা করি। কারণ অনেক সময় আছে যে অনেক কাজ করার পর, সম্পন্ন করার পর সেই কাজটিতে ছোটোখাটো প্রবলেম থাকে, সেই ফোনগুলো কিন্তু ওইভাবেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন। আমি সেটি না করে আমি ভেবেচিন্তে দেখি যে এই কাজটি আসলে সলভ করা সম্ভব কিনা বা সাধ্যের মধ্যে আছে কিনা, সেটি করতে কতটুকু ঝুঁকি আছে, সব মিলিয়ে হিসাব করে যদি মনে করি পজিটিভ সেটি করা সম্ভব, তাহলে সেই কাজটি আমি করে দিই। তো যা হোক, আমি গ্লু পরিষ্কার করছিলাম, আপনারা দেখতে পাচ্ছিলেন যে গ্লু রিমুভার দিয়ে আমি এখানে যে পঞ্চগুলো বা এক ধরনের ফোম টাইপের আঠা থাকে, সেই আঠাগুলো পরিষ্কার করে দিচ্ছি। কারণ একটি ফোনের, যদিও এই কাজগুলো আমি করি না, এই ফিটিংয়ের কাজটি আসলে আমার কাজ না, তবুও আমি আজকের এই ভিডিওতে আমি দেখাচ্ছি। এর কারণ হলো, আমাকে রিসেন্টলি একজনে কমেন্ট করেছেন, ভাই আপনি এ টু জেড কাজগুলো কিভাবে করেন এবং কি ফিটিং পর্যন্ত দেখাবেন। তো সেজন্য আমি বলছি, এগুলো সময়ের কাজ, একটু একটু করে সব আঠা পরিষ্কার করতে হয়। পাশাপাশি এটি সিপিইউর উপরে যে থার্মাল পেস্টটি দিতে হয়, সেগুলো আমি দেখিয়েছি। তো সব মিলিয়ে অনেক সময় দেখাই না, বাট এই কাজগুলো কিন্তু আমি করে দিই। তো আমি একটু ক্যামেরাটি চেক করে নিচ্ছি, কিন্তু ক্যামেরায় তো আমার মনে হচ্ছে একটু সমস্যা রয়েছে। দেখুন, এখানে ফ্রন্ট ক্যামেরা আসছে না, পাশাপাশি ফ্রন্ট ক্যামেরায় যখনই আমি শিফট হতে যাচ্ছি, তখন কিন্তু আমার সাদা কালো এসে ব্যাক ক্যামেরায় আসছে। তো দেখুন, আবারও সিপিইউ রিবল করতে হলো। আসলে এই যার ফোন, উনি কিন্তু আমার কাছেই বসে আছে, লুকানোর কিছু নেই। আর এরকম প্রবলেম কিন্তু আজ পর্যন্ত এরকম আমি পাইনি যে আমার কাজ করার পর ফ্রন্ট ক্যামেরা আসছে না। ঠিক আছে, আমি সত্যি বলছি যে আজকের কাজটি আসলেই ব্যতিক্রম ছিল। আর অনেস্টলি বলছি যে আমি যেরকম কাজ করতে হয়েছে, আমি সেটি সেভাবেই শেয়ার করলাম। কারণ আপনারা যেন এখান থেকেও একটু হলেও সাহস পান। একটি ফোনে কোনো না কোনো প্রবলেম হতে পারে রিবোলিং করলে, কিন্তু সেটি যদি মনে হয় যে আপনার রিবোলিংয়ে কোনো ফল্ট হতে পারে, তাহলে অ্যাগেইন আবার রিবল করতে হবে। আর রিবল ফল্ট হওয়ার পিছনে বেশ কিছু কারণ থাকতে পারে, যেমন আমার রিবোলিংয়ের যে স্টেনশিলটা, যে প্লেটটা রয়েছে, রিবোলিং প্লেট, সেটি কিন্তু অপরিষ্কার থাকলেও এরকম হতে পারে। পাশাপাশি হচ্ছে সেটি পুরনো হলে এরকম হতে পারে। আপনার রিবোলিংয়ের পিপিডি পেস্ট যদি খারাপ হয়, সেটি যদি পুরনো হয়ে যায়, ময়লা থাকে, সেক্ষেত্রে এরকম হতে পারে। রিবোলিংয়ের বলগুলো যদি সমান না হয়, সেক্ষেত্রেও এরকম হতে পারে। তো যা হোক, আমার অবশেষে কাজটি সম্পূর্ণ হয়েছে, এ টু জেড সব ঠিক রয়েছে। আর একটি জিনিসে অসম্পূর্ণ কাজ আমি সেটি বুঝিয়ে দিতে পারি না, যে কারণে আমি চেষ্টা করলাম ফোনটি একদম কমপ্লিট করে, কষ্ট হলেও করে দিলাম। আর 8GB 256GB অনেক দামি ফোন, অনেক ভালো ফোন, আশা করি ভালো চলবে। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।